স্থির রাখেন যুগে যুগে, তিনি আমাদের পরম পূজনীয়া মা। আর সেই মাকে নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। মনুসংহিতায় রয়েছে একজন উপাধ্যায় অপেক্ষা একজন আচার্য অধিক শ্রেয়, 100 জন আচার্য অপেক্ষা একজন পিতা অধিক, 1000 জন পিতা অপেক্ষা একজন মাতা অধিক সম্মানীয় এবং শ্রদ্ধা। সেই মাতাকে নিয়ে আশ্রয়ে থাকে শিশু, মাতার সান্নিধ্যে তার ভালোবাসা, মাতাই হচ্ছে সেই শান্তি। তা আজকে আমাদের সামনে প্রথম পরিবেশন করছে ঈশান রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি কবিতা। নমস্কার। লুকোচুরি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ শিশু। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো জালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নান করে চাকার তলা দিয়ে আসলে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তবে তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সমান খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আমি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে চুপ করে না করবো ঘুমিয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো না সে কথা। মা আছেন আমাদের কল্পনায়, স্বপ্নে, জাগরণে। শিশুর কাছে মা হচ্ছে তার জগৎ। তাই শিশু কখনোই মাকে কাজ ছাড়া করতে চায় না। তাই বিদেশ যাত্রার সময় মায়ের উপর নজর রাখে শিশু। এখন বীরপুরুষ হচ্ছে আমাদের ঈশান কর্মকার। নমস্কার। বীরপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ শিশু। মনে করো যেন বিদেশ দূরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে বাঁচলে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি নাগার ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ পুড়িয়ে আসে। সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধু করে যেতেই পারে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই। ভয় পেয়েছো ভাবছো এর কথা, আমি বলছি ভয় করো না মাগো। ওই দেখা যায় মরাপুতির সোদা, চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে ঢেকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতে গেছেই গায়ের মানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে উঠে কিসের আলো। এমন সময় আরে আমি যে তারা আসতে যাচ্ছি, তুমি ভয়ে পালকিতে এক করে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। পেয়ারাগুলো পাশের কাটা বলে পালকি ছেড়ে কাছে তরুণ। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি মাথায় ঠাকরা চুল, কানে কানে গোছা জবার ফুল। আমি বলি দাঁড়া, এক পা কাছে আসি যদি
সুমিতা। খোকা মাকে বলল, সেই ছড়াটা শোনাও না মা আবার, সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার। মা বলল, তুই তো দেখি জ্ঞানের বড় বৃক্ষ রে, কার লেখা, কি নাম ছড়াটার বলতো আগে ঠিক করে। সেই যে মা, সেই ছেলেটা রাঙা ঘোড়া চড়ে মাকে নিয়ে ঘুরতো বিদেশ দিকে দিগন্তরে। সন্ধ্যেবেলায় সূর্যি ঠাকুর চিরমস্ত ঘাটে হঠাৎ এসে পৌঁছে যেত জোড়া দিঘির মাঠে। মা, তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায়? সত্যি কিনা ভয় চলে যায় মরা নদীর সোতায়। আচ্ছা ধরো তুমি যাচ্ছ পালকি চেপে একা, পথঘাট সব মনীষীহীন, পাখিরও নেই দেখা, গাছের মাথায় ঘন অন্ধকার, দেখা যায় না ভালো। ভাবো হঠাৎ দিঘির পাড়ে দেখতে পেলে আলো, আর তখনই শুনতে পেলে হরে নিমেষে 10-12টা হাত এলো তেরে। তুমি ভয়ে সিটিয়ে পালকির এক কোণে ভাবছো সে আমার কথা চুপটি মনে মনে। আমি তখন সেই ছড়াটার বীর পুরুষের মতো তলোয়ারের খায়ে ডাক মারছি অবিনত। আমার রণমূর্তি দেখে তোমার সে কি কষ্ট, রক্ত লেগে স্কুল ড্রেসটাও একেবারে নষ্ট। ব্যাপারটা কি রোমাঞ্চকর ভাবা যায় না মোটে। সত্যি যদি এমন সুযোগ একবারটি জোটে, সবাইকে মা দেখিয়ে দেব 100 বছর পরেও রবি ঠাকুর বীর পুরুষ ঠিক আছে তোমার ঘরেও। ওই দেখো বলে ফেললাম কোন ছড়া কার লেখা। দোষ কিছু নেই, সবই তোমার কাছে শেখা। মা যেমন গর্ভধারিণী, কন্যাও তো মা। আমাদের দেশের জন্য বীর পুরুষদের আত্মবিসর্জন আমরা অনেক শুনেছি আমাদের ইতিহাসের পাতায়, কিন্তু পুজোর আবেগে আত্মবিসর্জন খুব বিরল। ধর্মীয় আচারের চেয়ে মানব প্রেম, ভক্তি, সত্য, এই বিশ্বাসেই বৌদ্ধ ধর্মের প্রেক্ষাপটে লেখা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন পূজারিনী কবিতাটি। এখন পরিবেশন করছে কৃতি দাস। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধের মাগিয়া লইলা পাদ নখকণা তান, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে, তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় সূচিবাস করি রাজবধূ রাজবালা, আশিদের ফুল সাজায় ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিদির জ্বালায় কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শরীরের স্রোতে মুছিয়া ফিরিল রাজকুলি হতে, সপিল যোগ্য অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাত শত্রু রাজকুল নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি তবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেই শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পূর্ণ শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালাই বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিবনী সভয় মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ধ রচনা, শুলির উপরে মরিবে সে জনা অথবা নির্বাসন।
সেখানে ফিরি গেল চলি ফিরে বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণমুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে। শ্রীমতীর হেরি বাঁধি গেল রেখা, কাঁপে গেল তার হাত। কহিল, অবধ, কি সাহস ভরে এনেছিস পূজা, এখনই যা চলে। কি কথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পার। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসে একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনি কিঙ্কিণী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে। কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আছে কি না জানে, এমন করে কি বরণীর পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্যধারী। হে পুরবাসিনী, সবেটা কি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনে ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে। পথ জনহীন আধারে বিলীন, কনকোলাহল হইল ক্ষীণ। আরতি ঘণ্টা ধরিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তীরে তারা অনন্ত জলে। সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ঘরে সন্ধ্যার গান। মন্ত্রণা সভা হল সমাধান, দাড়ি হুকারিয়া বলে। এমন সময় হেরিটা চমকি প্রাসাদী প্রভৃতি যত। রাজার বিজন কানন মাঝারে স্তূপপদ্মে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারি সারি প্রদীপমালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি। কহিল, কে তুই ওরে দুর্মতি, মরিবার করে করিস আরতি। বন্ধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুদ্ধ বাসন ফলকে পড়িল রক্ত লেখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে। স্তূপপদ্মে নিবিল চোখে শেষ আরতির শিখা। মা মানে কি শুধুই লাল পেয়ে সাদা গরমের শাড়ি বা কপালে সিঁদুরের বড়টি? না, তা না। মা মানে কখনো আবার সাদা থান, শিরা ওঠা জীর্ণ শীর্ণ হাত, খালি কপাল। সে যে রূপেই দেখি না কেন, মায়ের ভাবমূর্তি তো একটাই। দিনের শেষে মা শুধু মায়ের, তার কোনো বিকল্প নেই। তেমনি কবি শুভ দাশগুপ্তের কবিতা সাবানদানি আমাদের শোনাচ্ছে সত্যি সত্যি বসু। মাকে আমি ছোটবেলা থেকেই সাদা শাড়ি পরতে দেখি। আমার জন্মের 8 মাস পরেই হঠাৎই আমার বাবা চোখ বুঝেছিলেন। সেই থেকে মা মানে সাদা শাড়ি, মা মানে শিরা ওঠা হাতে 2 গাছা রঞ্চের চুড়ি, ফাঁকা কপাল, ধুধু শীতে, চোখ জুড়ে বিকে, শুধু বিকে। মায়ের একটা বাক্স ছিল, এটাই সেখানে চান। মাঝে মাঝে মা যখন কাগজটা খুলতো, তখন ভেতর থেকে ঝপ করে ন্যাপথলিনে গন্ধ উঠে আসতো। আমি জোর করে এটা সেটা নাড়াচাড়া করে দেখতাম। কি সুন্দর একটা সিঁদুরি কৌটো। মা বলতো, খুকি, তোর বিয়ের সময় তোকে দেবো এটা। কি সুন্দর ঝলমলে একটা বেনারসি। মা বলতো, তোর বিয়ে হলে
তোকে দেব। কি দারুণ দেখতে একটা সাবানের কেস। মা বলতো, এটা তোর বাবা। এ বলে হঠাৎ মা মন আনমনা হয়ে উঠত। সাবানদানিটা হাতে নিয়ে চুপ করে কি যেন ভাবতো। আমি বলতাম, এটা দেবে মা? মা হঠাৎই সঙ্গীত ফিরে পেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতো, হ্যাঁ মা, আর আমি নিয়ে কি করবো, তোকেই দিয়ে দেব। একান্নবর্তী কাকা জ্যাঠার সংসারে চোখের জল মায়ের দিন কাটত। লাঞ্ছনা, বঞ্চনা, অপমান এসব দিয়ে ভাত মাখতো আমার মা। আমার সাদা শাড়ি, ফাঁকা কপাল, শীতের মা, চোখের চাওয়ায় আসছে পৃষ্ঠে জড়িয়ে থাকা বিকেল নিয়ে মা, আমার মা। অভাবী মাঝে মাঝে সরবরাহ হয়। আমারও বিয়ে হলো, ভালো ঘর, ভালো বর। মামারা এসে দাঁড়িয়েছিল। কাকা জেঠারা যে যার আলাদা বাড়ি করে দূরে চলে গিয়েছিল অনেক আগেই। বিয়ের সময় সেলাই করে সংসার চালাতো আমার মা। বিয়েতে বাসি সবকিছু দিয়েছিল, কেবল ওই সাবানদানিটা ছাড়া। আমিও চাইনি। একলা ঘরে ছোট্ট তাকে চোখের সামনে মা রেখে দিয়েছিল সাবানের সুন্দর কেসটা, পাশেই মা ঠাকুরের আসন। জামাই ষষ্ঠীর দিন দুপুরে বেদম খাওয়া দাওয়ার শেষে খাটের উপর আধশোয়া হয়ে আরাম করে জড়িয়ে সিগারেট খাচ্ছিল আমার বর। আমি আর মা রান্নাঘরে গল্প করছিলাম। হঠাৎ ঘরে ঢুকে দেখি সাবানদানিটাতে অ্যাস্ট্রোবারের সাথে ছাই ফেলেছে ও। আমি চকিতে ওর কাছে গেলাম, চিৎকার করে বললাম, কি করেছো তুমি? ও অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। মা ঘরে এসে বলল, কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? তারপর আমার সাদা শাড়ির মা, ফাঁকা কপাল, শীতের মা, দু চোখ জোড়া বিকেল নিয়ে মা ভালো করে দেখলো অনেকক্ষণ ধরে। তারপর বললো, ও মা, এতে এত বকাবকির কি আছে? যা, ওরকম করতে। সাবানদানিটা এবার তুই নিয়ে যাস সখী, ওটা তো তোকে দেবার কথাই ছিল। যা, চায়ের জলটা বসা। মা যেমন আমাদের আঁকড়ে ধরতে শেখায়, তেমনি ত্যাগের পাঠও দেন মা তার নিজের জীবন দিয়ে। একটা জীবনে কত পরিবর্তন, সেই পরিবর্তন আসে ব্যক্তি থেকে সমষ্টিতে। পর্ণালী বলছে সুবোধ সরকারের মা। কুম্ভ মেলায় ধুলোর ভেতর একজন মা বসে আছে। তোমার জন্য ভাত আনতে যাচ্ছি বলে সেই যে ছেলে বেরিয়ে গেল বৃহস্পতিবার, সে আর ফেরেনি। ধুলোর ভেতর মা বসে আছে, তিনি ধুলো আহার করছেন আর বিড়বিড় করে বলছে, আমার ভাত লাগবে না খোকা, তুই ফিরে আয়। এটা ঋষিকেশ নয়, এলাহাবাদ নয়, এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়, জ্ঞান ও গরিমার উঠোন। সেই উঠোনে কনকনে শীতের রাতে একজন অধ্যাপকের মা গাছের গুড়ির মতো ডাস্টবিনের পাশে বসে আছে, কাঁপছে আর বলছে, খোকা একটু দরজা খোল, আমাকে ভেতরে আসতে দে, আমি তোর মা। ও ঋষিকেশের মা, এলাহাবাদের মা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মা, আমেরিকায় চলে যাওয়া ছেলের মা। আমি তোমাদের পড়িয়ে পেয়েছি, তোমরাই আমার বকুল তলা,
আমরা কাউকে চাই না। যার মা আছে তার সারা বাড়িতে ছড়িয়ে আছে মোহর।